এই দলটি আবার জিয়াউর রহমানের অনুকম্পায় বাংলাদেশে এসেছেন, রাজনীতি করার সুযোগ পেয়েছেন। তাদেরকে রাস্তা করে দিয়েছে কে দেশে থাকার বিএনপির সাথে বিশ্বাসঘাতকতা করেছে। একলাশপুর ইউনিয়নে রাষ্ট্র মেরামত এবং আগামী 100 বছর বাংলাদেশ কিভাবে চলবে, 50টি রাজনৈতিক দলের সাথে দীর্ঘ 3 বছর আলাপ আলোচনা করে তারেক রহমান যে 31 দফা প্রণয়ন করেছেন, জাতির সামনে পেশ করেছেন, সে 31 দফার লিফলেট বিতরণ অনুষ্ঠানের পর এই পথসভার আজকের আমাদের বিএনপির নেতা বাবু কামাখ্যা চন্দ্র দাস সহ সকল পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ এবং একলাশপুরবাসী ভাইরা আমার আসসালামু আলাইকুম। আমি একলাশপুরবাসীর কাছে অত্যন্ত কৃতজ্ঞ। 2008 সালে এই একলাশপুর বেগমগঞ্জ উপজেলায় এই নোয়াখালী 3 আসনে কেউ ভোট করতে চান নাই ভয়ের চোটে মঈনের ভাই জাভেদ আহমেদের বিরুদ্ধে। বেগম খালেদা জিয়া আমাকে ডেকে বললেন, তোমার বাড়ি যদিও সোনাইমুড়ি উপজেলায়, তুমি 26 ইউনিয়নের 4বার এমপি ছিল, মন্ত্রী ছিল, এই জাভেদ আহমেদের ভাইয়ের বিরুদ্ধে তোমাকে ভোট করতে হবে, তুমি রাজি আছো কিনা? নমিনেশন বোর্ডের 15 দিন আগে উনি আমাকে মনোনয়ন দিয়ে দিলেন, আমাকে চিঠিটা দিয়ে দেন। আমি চিঠিটা নিলাম এবং প্রথম যেই সভাটি করেছি সেটি হলো গাবুয়ায়। টিপু সভাপতিত্ব করেছেন, কামাখ্যা ছিল, অন্যান্য সব নেতারা ছিল। আমি সেদিন একটি কথা বলেছি, অনেকে আমাকে বলেছেন আপনি এত বড় সাহস নিয়ে আসলেন, আপনার লাশ তো করতে পারে। আমার ভাগ্য আমি নির্ধারণ করে এই বেগমগঞ্জে এসেছি, হয় আমি বিজয় হয়ে যাব, নাহলে আমার লাশ এখান থেকে যাবে, আমি শহীদ হয়ে যাব। সেদিন একলাশপুরবাসী আমার সাথে একাত্মতা ঘোষণা করেছেন। প্রথম সভাটি গাবুয়াতে করেছিলাম, তারপর অন্যান্য ইউনিয়নে। সেদিন একলাশপুর এবং রাজগঞ্জ দুটি পাশাপাশি ইউনিয়ন, এই 2টি ইউনিয়নের সর্বোচ্চ ভোট আমাকে দিয়েছিলেন। জাভেদ আহমেদের লোকজন আমাদের লোকজনকে গ্রেপ্তার করেছেন, সেনাবাহিনী দিয়ে নির্যাতন করেছেন, পুলিশ দিয়ে নির্যাতন করেছেন, ঘর বাড়িতে ঠিকমতো থাকতে দেয় নাই। এই অফিসটিও সেদিন বন্ধ করে দিয়ে ধানের শীষকে বাদ দিয়ে এটি আনারস প্রতীকের কাছে সেদিন ভাড়া দিয়েছিল, ঠিক কিনা? তাই আজকে আমরা বলতে চাই, তারপরও সাধারণ মানুষ সেদিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ভালোবাসেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতীক ধানের শীষ, বেগম খালেদা জিয়ার প্রতীক ধানের শীষ, আজকে তারেক রহমানের প্রতীক ধানের শীষ। এই ধানের শীষে ভোট দিয়ে আমাকে ভোট দেয় নাই, ভোট দিয়েছে ধানের শীষে। 58,000 ভোটের ব্যবধানে সেদিন মঈন আহমেদ সেনাপ্রধান ছিলেন, তার ভাইকে আপনারা পরাজিত করেছিলেন, ঠিক কিনা? আজকেও আবার বাংলাদেশে অনেক সমস্যা, অনেকে অনেক কথা নিয়ে আসছেন। যারা 1946 সালে ভোট হয়েছিল উপমহাদেশে পাকিস্তান এবং ভারত হবে, 2টি রাষ্ট্র হবে, এর জন্য ব্রিটিশরা ভোট দিয়েছিলেন। আজকে যারা আবার পিয়ারের নাম বলছেন, তাদের উত্তরসূরি মওদুদিরা সেদিন পাকিস্তানের পক্ষে ভোট দেয়নি। 6টি জেলা নিয়ে 6টি আসন ছিল, তারা সেদিন ভারতের পক্ষে ভোট দিয়েছেন। মহাত্মা গান্ধীর পক্ষে ভোট দিয়েছেন, শ্যামাপ্রসাদের পক্ষে ভোট দিয়েছেন, মতিলাল নেহরুর পক্ষে ভোট দিয়েছেন, জিন্নার পক্ষে ভোট দেয় নাই, হোসেন শহীদ সরওয়ার্দির পক্ষে ভোট দেয় নাই। তাহলে আরও 6টি জেলা পাকিস্তান হতো, পূর্ব পাকিস্তানের 3টি জেলা, পশ্চিম পাকিস্তানে 3টি জেলা, তাহলে আমাদের বাংলাদেশের আয়তন আজকে অনেক বড় হতো। সেই কারণে আজকে আমরা দেখলাম পত্রিকায় ডক্টর শফিক সাহেব আমেরিকানা কোথায় গিয়েছেন, উনি বলেছেন 47 সালে যদি আমাদের কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাদেরকে মাফ করবেন। আবার ওনারা কি করেছেন, 71 সালে সেদিন পাকিস্তানের পক্ষে ভোট দেয় নাই। আবার 71 সালে দেশের মানুষ যখন মুক্তিযুদ্ধের সপক্ষে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই একসাথে যুদ্ধ করে বাংলাদেশের সপক্ষে যুদ্ধ করে, আমাদের প্রিয় নেতা সেদিন শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দিতে ব্যর্থ হয়েছিলেন। 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উপ অধিনায়ক মেজর জিয়াউর রহমান সেদিন
তার ঊর্ধ্বতন কর্মকর্তা পাকিস্তানি কর্নেল জামজুয়াকে হত্যা করে 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সমস্ত সৈনিক এবং অফিসারদের নিয়ে বিপ্লব ময়দানের ড্রামের উপর দাঁড়িয়ে 25 তারিখ মধ্যরাত্রির পরে বললেন উই রিভল্ট, আমরা বিদ্রোহ ঘোষণা করলাম। 27 তারিখ চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র দখল করে সেখান থেকে এই বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এই ঘোষণার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল। সেই জন্য আপনারা দেখবেন জিয়াউর রহমানের দেখা দেখি পাকিস্তানের সেদিন যত সেনা কর্মকর্তারা ছিল বাঙালি সবাই বিদ্রোহ ঘোষণা করেছিলেন এবং সেই জন্য সমস্ত সেক্টর কমান্ডাররা পাকিস্তান ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেনা অধিনায়ক সেনা কর্মকর্তারা ছিলেন আর জেনারেল ওসমানী মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন। তাই আমরা বলতে চাই আমাদের এই সেনাবাহিনীও মুক্তিযুদ্ধের সেনাবাহিনী, এটা অন্য কোথাও থেকে আসে না। অন্য দেশের সেনাবাহিনীর সাথে এই সেনাবাহিনীকে মেলানো যাবে না। এটা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে সেনাবাহিনী সৃষ্টি হয়েছেন। সেই কারণে শেখ মুজিব যখন 1975 সালের 25শে জানুয়ারি গণতন্ত্র হত্যা করে বাকশাল কায়েম করেন, একদলীয় বাকশাল কায়েম করে উনি আজীবনের জন্য রাষ্ট্রপতি হয়ে গেলেন। আওয়ামী লীগকে বাকশালের মধ্যে বিলীন করে দিলেন। বাংলাদেশের মানুষের গণ অধিকার, গণতান্ত্রিক অধিকার, বাক স্বাধীনতা, মৌলিক অধিকার হরণ করলেন। সকল সংবাদপত্র বন্ধ করে দিলেন। সেদিন বাংলাদেশে আর গণতন্ত্র থাকলো না। 30 লক্ষ শহীদের সাথে শেখ মুজিব সেদিন বেইমানি করে গণতন্ত্রকে হত্যা করেছিলেন। সেদিন টকবগে মুক্তিযুদ্ধের সৈনিকেরা ক্যান্টনমেন্টে ছিলেন, তারা এটা মেনে নিতে পারেন নাই। তারা রঙ্গনের সেনা, তারা সেদিন শেখ মুজিবকে যেদিন হত্যা করা হয় সেদিন সমগ্র বাহিনী একসাথে এসে রেডিও টেলিভিশনে খন্দকার মোশতাকের কাছে আনুগত্য প্রকাশ করেছিলেন। সেদিনকার সেনা প্রধান, বিমান বাহিনীর প্রধান এবং নৌবাহিনীর প্রধান, পুলিশ প্রধান, বিডিআরের প্রধান সবাই মিলে সেদিন এবং প্রশাসনের ক্যাবিনেট সেক্রেটারি সবাই সেদিন শেখ মুজিবের লাশের উপর দাঁড়িয়ে গিয়ে খন্দকার মোশতাককে সেদিন সমর্থন করেছিলেন। তাই আমরা আজকে বলতে চাই সেটা অনিবার্য ছিল। শেখ মুজিব মুক্তিযুদ্ধে শহীদের রক্তের সাথে বেইমানি করাতে তার সেদিনকার 15 আগস্ট অনিবার্য ছিল। আজকে আমরা বলতে চাই সেদিন এই জামাতে ইসলামী সেদিন আবার পাক বাহিনীর সাথে একসাথে থেকে যুদ্ধ করে আমাদের বাঙালিদের বাংলাদেশের মানুষকে হত্যা করেছেন। তারা সেদিন একটি কথা বলতেন, এদেশের নারীরা নাকি গনিমতের মাল। 2 লক্ষ মা বোনের ইজ্জত সেদিন পাক হানাদার বাহিনীরা নষ্ট করেছিলেন। সেদিন তারা এইটাকে বলতেন যুদ্ধের ময়দানে নারীরা নাকি ধর্ষিত হলে এটা গনিমতের মাল, এটা নাকি ইসলামে যায়। সেদিন জামাতে ইসলামের নেতারা মওদুদিরা এই ফতোয়া দিয়েছিলেন। সেদিন তারা একটি কাজ করেছিলেন, 14 ডিসেম্বর বাংলাদেশের সর্বোচ্চ মেধাবীদেরকে হত্যা করেছিলেন। সেদিন শহীদুল্লাহ কায়সার, জয়রাহান এবং আপনার ডক্টর মনির চৌধুরী সহ এদেশে নোয়াখালীর এই 3 জন সন্তান সহ অসংখ্য বুদ্ধিজীবীদের তারা হত্যা করেছিলেন যাতে এদেশে কোনো জ্ঞানী গুণী ব্যক্তি না থাকে। এই কাজটি করেছিলেন আল বদর আল সাম জামাত ইসলামের অঙ্গ সংগঠন। তাই আমরা বলতে চাই এই দলটি আবার জিয়াউর রহমানের অনুকম্পায় বাংলাদেশে এসেছেন, রাজনীতি করার সুযোগ পেয়েছেন। কিন্তু 1986 সালে হোসেন মোহাম্মদ এরশাদ যখন 1982 সালে 24শে ফেব্রুয়ারি বিচারপতি সাত্তার থেকে জোর করে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেন, বেগম খালেদা জিয়া তখন গৃহবধূ ছিলেন। উনি ঘর থেকে বের এসে বিএনপির দায়িত্ব গ্রহণ করেন এবং হোসেন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে সারা বাংলাদেশে আন্দোলন সংগ্রাম গড়ে তোলেন। সেদিন 1986 সাল শেখ হাসিনা চট্টগ্রাম লালদিঘির ময়দানে বললেন যারা হোসেন মোহাম্মদ এরশাদের অধীনে নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান। 2 দিন পরে ঢাকা এসে উনি হোসেন মোহাম্মদ এরশাদের অধীনে নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। আর তার সহযোগী কে ছিলেন জানেন? জামাতে ইসলাম, আওয়ামী লীগ এবং অন্যান্য দল সেদিন হোসেন মোহাম্মদ এরশাদকে স্বীকৃতি দিতে সেই নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। একমাত্র বিএনপি বেগম খালেদা জিয়া 86 নির্বাচনে হোসেন মোহাম্মদ এরশাদকে স্বীকৃতি দিতে নির্বাচনে যায় নাই। সবাই বলেছিলেন বিএনপি নিঃশেষ হয়ে যাবে। কিন্তু ইতিহাস হলো আপসীর নেত্রী সততার সাথে যে থাকে। 90-এর গণঅভ্যুত্থান হয়েছে বেগম খালেদা জিয়াকে দেখে। 90-এর গণঅভ্যুত্থানে সেদিন সেনাপ্রধান ছিলেন নুরুদ্দিন সাহেব।
ইচ্ছা করলে উনি ক্ষমতা নিতে পারতেন, কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী সেদিন ক্ষমতা নেন নাই। বিচারপতি শাহাবুদ্দিন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হলেন। উনি 90 দিনের মধ্যে সেনাবাহিনীর সহায়তায় একটি ঐতিহাসিক নির্বাচন করে দিলেন, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, আনসার দিয়ে নির্বাচন করে দিলেন। সেই নির্বাচনে বাংলাদেশের মানুষ প্রথম ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বেগম খালেদা জিয়াকে প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত করেছিলেন আপনাদের ভোটে, ঠিক কিনা? বাংলাদেশে আবার নির্বাচনের ট্রেনে মানুষ উঠে গেছে। দেশ নির্বাচনের ট্রেনে 1986 সালে যেমনিভাবে জামাত আওয়ামী লীগের সাথে হাসিনার সাথে গিয়ে আবার সেদিন হোসেন মোহাম্মদ এরশাদকে স্বীকৃতি দিয়েছেন। আমরা আবার দেখলাম 1995 সালে এই জামাত এবং শেখ হাসিনা একাকার হয়ে গেলেন। আমরা দেখলাম মাঝখানে বসে আছেন শেখ হাসিনা, তার ডান পাশে নিজামী মতিউর রহমান নিজামী, বাঁ পাশে আলী আহসান মুজাহিদ। তারা মিলে 173 দিন হরতাল করেছেন, ঠিক কিনা? তারা সেদিন হরতাল ধর্মঘট জ্বালাও পোড়া করেছেন। শেখ হাসিনাকে নিয়ে জামাত ইসলাম সেদিন তারা ভোটে গিয়েছেন, 3টি আসন জামাত পেয়েছে। কিন্তু এই জামাত সেদিন যদি ভোটে হাসিনার সাথে না যেত, এই আন্দোলন সংগ্রাম না করত, 100 বছরও আওয়ামী লীগ ক্ষমতা আসতে পারত না। জামাত ইসলাম সেদিন 96 সালে এই আওয়ামী লীগকে ক্ষমতা আনা, হাসিনাকে ক্ষমতা আনার রাস্তাটি করে দিয়েছেন সেদিন মতিউর রহমান নিজামী, আলী আহসান মুজাহিদ। এই জামাত ইসলাম বাংলাদেশে তাদেরকে রাস্তা করে দিয়েছে কে? দেশে থাকা বিএনপির সাথে বিশ্বাসঘাতকতা করেছে।